আলোচনা লেখককে প্রতিষ্ঠা দিতে কি পিছিয়ে পড়ছে বাণিজ্যিক পত্রিকা, এগিয়ে যাচ্ছে বিনে পয়সা সমাজ মাধ্যম? এটা আসলে একটা প্রশ্ন হিসাবে রাখা হয়েছে। আমাদের সমীর চট্টোপাধ্যায় গলার অবস্থা খুব খারাপ, কিন্তু উনি সবসময় সাহিত্যের সঙ্গে আছেন। হ্যাঁ, এবং সমীরদা কিছু বলবেন। ধন্যবাদ আপনাদের। কথামালার যারা উদ্যোক্তা তারা আমাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করে, তাই আমি মঞ্চে উঠবার এই সুযোগটা পেয়েছি। মঞ্চে ওঠার একটা সুযোগ পাওয়ায় কিছু তো বলবারও সুযোগ থাকে, আরেকটা হচ্ছে মঞ্চে আরোহণ করলে যারা বলেন তাদের সম্পূর্ণ কথা শুনবার একটা দায়বদ্ধতা থাকে, আর সামনে যারা বসে আছেন তারা কতটা মনোযোগ দিয়ে শুনছেন সেটাও দেখবার একটা সুযোগ ঘটে। শ্রোতৃমণ্ডলীর মাঝখানে বসে থাকলে এই সুযোগটা ঠিক পাওয়া যায় না। আমি একটা জিনিস বলছি যে বাণিজ্যিক কথাটায় এতটা অ্যালার্জি থাকার কথা নয়। তার কারণ বাণিজ্য বস্তুটা ভালো খারাপ নয়। বাণিজ্য ব্যাপারটা না থাকলে কোনো কিছুই টেকে না। বাণিজ্যে বসতে লক্ষ্মী, এ কথাটা খুব মিথ্যা নয়। আর আমাদের একজন বক্তা বললেন যে বাণিজ্য ব্যাপারটায় বাঙালির একটা অ্যালার্জি আছে। সত্যি আছে। খেতে পায় না, ছেঁড়া পায়জামা পরে, চুল উস্কো খুস্কো, সাইডে একটা শান্তিনিকেতনী ব্যাগ ঝুলছে। এই মানুষই তো কবিতা লিখবে। কবিতা কেন লিখবে যে ভালো খেতে পায়, ভালো পড়তে পারে, ভালো একটা চাকরি করে? বাঙালি রাজনৈতিক নেতা, কবি, লেখক সম্পর্কে এই ধারণাটা দীর্ঘকাল ছিল, সবই বদলাচ্ছে। আমরা যখন সাহিত্য করতে এসেছিলাম সে প্রায় আজ 40-45 বছর আগে হয়ে গেল। তখন প্রতিষ্ঠান বিরোধিতা একটা খুব চালু শব্দ ছিল, এবং আমরা বলতাম অমুক লেখক অপ্রাতিষ্ঠানিক, অমুক লেখক নন কনফর্মিস্ট, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই কথাগুলোর কোনো মানে হয় না, কারণ লেখক যা লেখেন সেটাই লেখা। তিনি কনফর্মিস্ট না নন কনফর্মিস্ট, তিনি কতটা প্রাতিষ্ঠানিক কতটা অপ্রাতিষ্ঠানিক, পাঠক তার খেয়াল রাখে না। অন্তত আমি যখন পাঠক হিসেবে কাউকে পড়ি তখন আমি এগুলোকে কোনো মান্যতা দিই না। আর প্রতিষ্ঠান, আমরা যখন লিটল ম্যাগাজিন করতাম, কিছু বন্ধুবান্ধব মিলে তাদের লেখা, তাদের গল্প আমরা চাঁদা তুলে অনেক কষ্ট করে যে ছাপতাম, সেই যে জায়গা থেকে লিটল ম্যাগাজিনও সরে এসেছে। এখন যে সমস্ত কাগজ লিটল ম্যাগাজিনের নাম করে বাজারে আছে, সেই কাগজগুলো কি এক একটা প্রতিষ্ঠান নয়? তাদের বপু, তাদের পৃথুল চেহারা, তাদের ভেতরের বিজ্ঞাপন এবং ইস্যু ভিত্তিক যে লিটল ম্যাগাজিনের নাম করে যে কাগজগুলো বেরোয়, এটা তো ঠিক লিটল ম্যাগাজিনের চরিত্র নয়। লিটল ম্যাগাজিন সেই রকমই চরিত্র ছিল যা নিজেদের বন্ধুবান্ধবদের প্রকাশিত হওয়ার জায়গা। ফলে সেই কাগজগুলো, সেই একদা লিটল ম্যাগাজিন যা আজও টিকে আছে, সেগুলো কিন্তু প্রাতিষ্ঠানিকই হয়ে গেছে। প্রতিষ্ঠান বস্তুটা খারাপ নয়, বাণিজ্যিক বস্তুটাও খারাপ নয়। আরেকটা কথা সুবর্ণবাবু বললেন, সত্যি কথাই বলেছেন, সেটা হচ্ছে যে যে লেখাই লেখক লিখুন না কেন, তার ভেতরে তো একটা সুপ্ত বাসনা থাকেই প্রকাশিত হবার। প্রকাশিত হব না, আমি নীরবে বসে বসে লিখব আমার টেবিলে এবং আমার একটা টেবিল ল্যাম্পের সামনে, কিন্তু তা প্রকাশের আমার কোনো তাড়না নেই। এটা কোনো লেখক শিল্পীর চরিত্রগত ব্যাপার নয়, কোনো কালেই ছিল না। এবং আমি প্রকাশিত হব এমন একটা মাধ্যমে, এমন একটা জায়গায় যেটা অনেক পাঠকের কাছে, অনেকের কাছে গিয়ে পৌঁছতে পারবে,
তার একটা মিশ্র প্রতিক্রিয়া হবে। আমি লিখব, আমি লুকিয়ে রাখব, এরম পাঠক, এরম লেখক হয়তো খুঁজে পাওয়া যায়। কাফকার কথা বলতে গিয়ে সমস্ত পেয়েছি আমরা, কিন্তু স্বাভাবিক চরিত্র লক্ষণ তা নয়। আর আরেকটা জিনিস আমি আপনাদের বলি, লেখককে প্রতিষ্ঠা কোনো প্রতিষ্ঠান দিতে পারে না। লেখককে জনপ্রিয় করবার বা লেখককে প্রকাশিত হবার সে মঞ্চটা তৈরি করে দিতে পারে, কিন্তু প্রতিষ্ঠা লেখক হিসেবে সে পাবে কি না। আজকে যে লেখক খুব জনপ্রিয়, সে আজ থেকে 30 বছর বাদে পাঠকের মনে স্থায়ী আসন পাবে কি না, এই প্রতিষ্ঠার যে গূঢ় খেলাটা, সেটা কোনো প্রতিষ্ঠান কোনো কাগজ করার দায়বদ্ধতা নিতে পারে না। আমি একটা কথা আপনাদের বলি, অবশ্যই পাঠক যাকে স্বীকার করে তিনিই তো প্রতিষ্ঠা পান আলটিমেটলি, এবং খুঁজে খুঁজে শেষ পর্যন্ত 50 বছর বাদেও পাঠক খুঁজে খুঁজে সেই লেখককে আবিষ্কার করেন। সাহিত্য চিরকালই সত্য ভাষণই বলে, এবং সাহিত্য চিরকালই সত্যাচারে বিশ্বাস করে। যেটা ক্ষণকালের যে জনপ্রিয়তা, ক্ষণকালের যে প্রচার, সেটা দেখা গেছে অনেক সময় টিকে থাকে না। আমি একটা কথা আপনাদের বলছি, যে সোশ্যাল মিডিয়া যেটা এসেছে সেটা খুব খারাপ নয়। মানুষ তার কথা বলার একটা মঞ্চ খুঁজে পেয়েছে, সেখানে সে ক্রিয়েটিভ রাইটিং লিখছে কি না বা তার মনের কথা বলছে কি না। আমি বেনারসে গিয়ে রাবড়ি খাচ্ছে সেই রকম ছবির কথা বলছি না, যে তার মনের কতগুলো যে বক্তব্য, তার মনের কতগুলো যে ক্রিয়াকলাপ, দ্বন্দ্ব, সেটা সে প্রকাশ করার যে একটা মাধ্যম এতদিন বাদে খুঁজে পেয়েছে এবং সেখানে সে সেটা প্রকাশ করতে পারছে, সেটা খুব খারাপ কিছু নয়। আমি ফেসবুকে অনেক কিছু লিখি ঠিকই, আমি জানি যে আমি যখন আমার প্রিয় কোনো লেখকের নাটক নিয়ে, আমি নাট্য সাহিত্য নিয়ে সমালোচনা লিখেছি বা উপন্যাস পড়ে উদ্বেলিত হয়ে সেটা নিয়ে লিখেছি, সেখানে দেখেছি লাইক বা ইমোজি বা মন্তব্য অনেক কম। আমি যখন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কী সময় কাটিয়েছিলাম বা সুচিত্রা সেনকে সামনাসামনি দেখে তার সঙ্গে কথা বলে আমার কি রোমাঞ্চ হয়েছিল, সেটা যখন লিখেছিলাম তখন ইমোজি বা কমেন্ট অনেক সংখ্যা ছাড়িয়ে গেছে। এটা তো হবেই, কেননা একটা যেটা আমি একটা খুব সৃষ্টিশীল লেখা লিখছি, আমি একটা উপন্যাস পড়ে মুগ্ধ হয়ে যেটা লিখলাম, অনেক পাঠক হয়তো সেই উপন্যাসটা তখন পড়েই নি। আমি একটা শারদ সংখ্যা সেটা পড়েছি বা বই হিসেবে পড়েছি, সেটা সে তার প্রতিক্রিয়া দেবেই বা কী করে। কিন্তু সুচিত্রা সেন বা হেমন্ত মুখোপাধ্যায়, তার সঙ্গে এই লোকটা কীরকম সময় কাটিয়েছে, ও বাবা বেড়ে লিখেছে তো, বা ভালো লাগছে তো বেশ, সে অনেক কিছু লিখলো। ফলে খারাপ কিছু নয়, খারাপ কিছু নয়। আর আমি বলি, একজন লেখককে না আলটিমেটলি আমি দেখেছি কয়েকজন লেখককে নাড়াচাড়া করে প্রকাশক লেখককে টিকিয়ে রাখে। প্রকাশক আলটিমেটলি লেখককে টিকিয়ে রাখে, এবং প্রকাশক যদি ভাবেন এই লেখককে আমি পাঠকের সামনে তুলে ধরবো, কিছুটা সময় আমার লাগবে, আমি পারমুটেশন কম্বিনেশন করে সেই লেখককে কখনো কলকাতায় ফেলুদা, কখনো শহরে ফেলুদা, কখনো শরদিন্দু অমনিবাস, ঠিক আছে, কিন্তু ব্যোমকেশ সমগ্র, আবার ঐতিহাসিক রচনা সমগ্র, বিভিন্নভাবে আমি সেই লেখককে পাঠকের সামনে তুলে ধরবো। আমি তাকে নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করব, তাহলে পাঠকের কাছে সেই লেখক থাকে। প্রকাশক কিন্তু এই দিক থেকে খুব সত্য এবং চিরসত্য। আমি টেল এন্ডার, আমাকে আর বেশি সময় নেওয়া উচিত না। ওপাশ থেকে চিকেনের সুবাস ভেসে আসছে, অনেকেরই ক্ষুধা যথেষ্ট উদ্রেক হয়েছে, ফলে আমি আপনাদের কাছে সম্মতি নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। একটু বোধহয় বোঝার ভুল হচ্ছে আমাদের। প্রথমত আমরা যে টপিকটা রাখি সেই টপিকটা এটা কোনো কথা বলার মত নয়, কিন্তু এই টপিকটা চারপাশে আলোচনা হয়, আমরা সেটা আনি এবং আমরা কয়েকজনকে বলি যে এটা নিয়ে বলুন, এবং তারা বললে আমরা একটা কোথাও যেন পৌঁছতে পারি। হ্যাঁ, আর আমাদের মোটেই বাণিজ্যিক পত্রিকা নিয়ে কোনো অ্যালার্জি নেই, এক ফোঁটা অ্যালার্জি নেই। আমাদের অ্যালার্জি যে বাণিজ্যিক পত্রিকাকে পাত্তা না দিয়ে বইমেলা তার সামনে এত ভিড় হচ্ছে কী করে, কোনো সম্পাদক ছাড়া।
তো যাই হোক, আমরা একটা বাজে আবদার করব মাত্র 2-4 মিনিটের জন্য। প্রচ্যুত গুপ্ত আমাদের সঙ্গে আছেন, অনেকক্ষণ ধরে এটা শুনেছেন। প্রচ্যুত, তুমি 2-4 কথা বলো প্লিজ। কি বিপদে এসছি, খুবই বিপদের বিষয়। আমি আসতাম না, আমি আগের বারে আসার চেষ্টা করেছিলাম কথামালার অনুষ্ঠানে, কিন্তু আমি না খুঁজে পাইনি। মানে আমার তো আমি মোবাইল ভালো করতে পারি না, আর ম্যাপটা দেয়নি সুকান্ত দা, কিন্তু কিছুতে বিশ্বাস করলো না যে আমি খুঁজে পাইনি। এই আশেপাশে দিয়ে ঘুরে ঘুরে আমি চলে গেছি। তো এইবারে আমি পণ করেছি, এসছি। আর আমি শ্রোতা, আমি এই বিষয়ে কিচ্ছু বলবো না। আমি শ্রোতা এই কারণে, এবার আমাকে দেবাশিস মুখোপাধ্যায় বলেছিল যে খুব একটা হাততালি দেওয়ার লোক উনি পান না, ফেসবুক করেন তো হাততালি শুনতে না, মিষ্টি খাবেন বলেছিলেন চন্দননগরের, তুমি এসো একটু জোরে হাততালি দিও। আমি ওই জন্যে এসেছি। সবাই লিখুন, আমাকে 2 কথা কি নিয়ে বলবো, সবাই লিখুক ফেসবুক, আমি ফেসবুকের ব্যাপার না, সবাই লিখুক, সবাই যেভাবে পারবেন লিখুক। আমি ভালো লেখা মন্দ লেখা বুঝি, সে মানে আঁকা হোক গুহার গায়ে, সে চিত্র থেকে যায়, আর ফেসবুকের ওয়ালে করুক। আমি লেখাটা ভালো না মন্দ এই পর্যন্ত বুঝতে পারি, লেখাটা যেন লেখা হয়, মানে মানে লেখাটা যেন আমি প্রচার করছি, আমার এটা মনে হয় ঠিক হবে না। এটা ছাড়া যে যেভাবে লিখুক না, তো বিচার করার জন্য মানুষ আছে, আমি আর বলার কে, যে যেভাবে পারবে সেভাবে ভালো হবে। ভাল লাগলো প্রচ্যুতকে বললাম, প্রচ্যুত এখানে এসে যে আমাদের বললো 2-4 কথা, ভালো লাগলো। আর এখানে আরও যারা সবাই এসছেন আজকে আলোচনা করেছেন, তাদেরকে কাছে আমরা কৃতজ্ঞ। তাদের মূল্যবান সময়, এই মূল্যবান সময় কথাটা কিন্তু অনেকবার শুনতে হয়। হ্যাঁ, যাই হোক, তাদের জরুরি সময়, এটা সমস্ত সময় ছেড়ে এই সবাই যে এসছেন, শৈলেনদা, রাজিকা মজুমদার, আমাদের দেবাশিসদা, এরা সবাই এসে যে আমাদের এই অনুষ্ঠানটা ভরিয়ে তুলেছেন। আশা করবো এইভাবেই সহযোগিতা আরও সামনের বছরগুলোতে পাবো। তাদের অসংখ্য ধন্যবাদ।